নমস্কার। ভারত সরকারের একটা নতুন নিয়ম নিয়ে কিন্তু এখন বেশ আলোচনা হচ্ছে। চলুন আজ আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। মানে ভাবুন একবার, বাড়িতে একটা ৩ চাকার টোটো থাকলেই কি একটা পরিবার আর গরিব থাকে না? উজ্জ্বলা গ্যাস প্রকল্পের নতুন নিয়ম কিন্তু ঠিক এই প্রশ্নটাই তুলে দিয়েছে। আর বিশ্বাস করুন, এটা গল্পের শুরু মাত্র। তো কি আছে এই নতুন নির্দেশিকায়? এমন কি বলা হলো যা নিয়ে উপভোক্তা আর ডিলার সবাই একরকম চমকে গেছে? দেখুন, এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এটা কিন্তু একটা দারুণ উদ্যোগ ছিল। উদ্দেশ্য ছিল দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারের মহিলাদের হাতে এলপিজি কানেকশন তুলে দেওয়া। মানে একদিকে মহিলাদের ক্ষমতায়ন আর অন্যদিকে অস্বাস্থ্যকর জ্বালানির ধোঁয়া থেকে তাদের স্বাস্থ্য বাঁচানো। কিন্তু সম্প্রতি কিছু এমন পরিবর্তন আনা হয়েছে যা এই সুবিধা পাওয়ার যোগ্যতার মাপকাঠিটাকেই অনেক কঠিন করে দিচ্ছে। তাহলে প্রশ্ন হলো, কারা এখন এই তালিকা থেকে বাদ পড়তে চলেছেন? মানে নতুন নিয়ম অনুযায়ী কাদেরকে আর অভাবী বলে ধরা হবে না? চলুন দেখে নেওয়া যাক। আর তালিকাটা কিন্তু মোটেও ছোট নয়। দেখুন, ব্যাপারটা শুধু ৩ বা ৪ চাকার গাড়ি মানে ধরুন টোটো থাকলেই শেষ হচ্ছে না। এর পরিধিটা কিন্তু অনেক বড়। যেমন আপনার যদি মাছ ধরার নৌকা থাকে, বাদ। যদি ৩০ বর্গমিটারের বেশি কার্পেট এরিয়ার বাড়ি থাকে, তাহলেও বাদ। এমনকি ৩ বা ৪ চাকার কৃষি সরঞ্জাম থাকলেও আর এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না। আর এই সব কিছুর ওপরে সবচেয়ে বড় যে শর্তটা দেওয়া হয়েছে সেটা হলো মাসিক আয় মাত্র ১০,০০০ টাকা। হ্যাঁ, পরিবারের কোনো একজন সদস্যের আয়ও যদি মাসে ১০,০০০ টাকার বেশি হয়ে যায়, তাহলে সেই পরিবার আর এই সুবিধা পাবে না। এখন ডিলারদের কথাই ভাবুন, ওনারা বলছেন যে আজকের এই আগুন বাজারে এই সামান্য টাকায় একটা সংসার চালানো যে কি ভীষণ কঠিন তা তো আমরা সবাই জানি। তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, হঠাৎ করে এত কড়াকড়ি কেন? এত কঠিন সব নিয়মকানুন আনার কারণটা কি? আচ্ছা, সরকারের তরফে কিন্তু এর একটা নির্দিষ্ট যুক্তি দেওয়া হচ্ছে। সরকারের যুক্তিটা অনেকটা এই রকম। আগের পর্বে দেখা যাচ্ছিল যে কিছু অপেক্ষাকৃত সচ্ছল পরিবারও এই প্রকল্পের সুবিধা নিয়ে নিচ্ছিল। মানে এক কথায় প্রকল্পের অপব্যবহার হচ্ছিল। অনেকেই হয়তো প্রথম কানেকশনটা নিয়েছেন, কিন্তু তারপর আর কোনোদিন গ্যাস রিফিলই করাননি। তো সরকার এখন চাইছে এই ফাঁকফোকরগুলো বন্ধ করতে, যাতে সাহায্যটা শুধুমাত্র তাদের কাছেই পৌঁছায় যাদের এটা সবচেয়ে বেশি দরকার। মানে সমস্যাটা এতটাই বেড়ে গিয়েছিল যে একটা সময়ে ডিলারদের উপরেই দায়িত্ব দেওয়া হয়েছিল এই ধরনের পরিবারগুলোকে খুঁজে বের করে তাদের থেকে সিলিন্ডার ফেরত নিয়ে আসার। বুঝতেই পারছেন এই নিয়ে কী পরিমাণ ক্ষোভ আর অসন্তোষ তৈরি হয়েছিল তখন। আচ্ছা, সরকারের উদ্দেশ্য তো বোঝা গেল, কিন্তু নীতির উদ্দেশ্য আর মাঠের বাস্তবতা এই দুটো কি সবসময় এক হয়? চলুন এবার একটু দেখি যে এই নতুন নিয়মের আসল প্রভাবটা ঠিক কী দাঁড়াচ্ছে। একজন গ্যাস ডিলার যেমনটা বলছিলেন, এই মূল্যবৃদ্ধির যুগে মাসে ১০,০০০ টাকায় সংসার চালানো একটা বোঝা। এই একটা কথাই যেন পুরো ছবিটা পরিষ্কার করে দেয়। মূল উদ্বেগটা এখানেই যে নতুন নিয়মগুলো হয়তো অনেক পরিবারের কঠিন অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে একেবারেই মিলছে না। আর এর ফলে হয়েছে কি, পুরো চাপটা এসে পড়েছে ডিলারদের ওপর। মানে এখন আবেদনপত্র খুঁটিয়ে দেখা, কার গাড়ি আছে বা কার নেই সেই তথ্য যাচাই করা, এই সব অসম্ভব কাজগুলোকে তাদের করতে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যদি কোনো আবেদনকারী ভুল তথ্য দেয় বা কিছু লুকিয়ে যায়, তার দায়টাও কিন্তু নিতে হবে সেই ডিলারকেই। মানে বোঝাটা এখন পুরোপুরি তাদের কাছে। ডিলারদের সঙ্গে কথা বললে যা বোঝা যাচ্ছে, নতুন নিয়ম আসার পর থেকে আবেদনের সংখ্যা একদম তলানিতে এসে ঠেকেছে। তাদের ভয়, এই সব কঠোর শর্ত মেনে চললে শেষ পর্যন্ত হয়তো হাতে গোনা কয়েকটা পরিবারই এই প্রকল্পের সুবিধা পাবে। আর এখানেই কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে ডিলারদের একটা বড়সড় মতপার্থক্য তৈরি হচ্ছে। ডিলাররা বলছেন, দেখুন, এই যে টোটো বা অন্য ছোট গাড়ি, এগুলো তো কেউ শখে কেনে না। এগুলো বহু পরিবারের কাছে লোন করে কেনা তাদের রুটি রুজির একমাত্র উপায়। তো এটাকে সচ্ছলতার চিহ্ন হিসেবে দেখাটা কি আদৌ ঠিক? সব মিলিয়ে ব্যাপারটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। গরিবদের সাহায্য করার জন্য তৈরি একটা প্রকল্প যখন আরও বেশি কঠোর হয়ে ওঠে, তখন সেটা কি আদতে তাদের আরও ভালো সুরক্ষা দেয়, নাকি তাদের সামনে আরও বড় বাধা তৈরি করে?
একদিকে প্রকল্পের অপব্যবহার আটকানো আর অন্যদিকে সত্যিকারের অভাবী মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া, এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করাটা যে কতটা কঠিন, তাই ঘটনাটা আরও একবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।